কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কয়েকদিন আগে থেকেই বেশ কিছুদিন ধরে বেশ কয়েক মাস ধরে বেশ চিন্তায় আছেন। না, আপনার আমার বাড়ি হেলে পড়ছে, রাস্তাঘাটের কি অবস্থা, কলকাতার কি অবস্থা, রাজ্যের কি অবস্থা সেই বিষয় বলছেন না, সেই বিষয় নয়। ওনার চিন্তা হচ্ছে কোন ধর্মের লোক সংখ্যায় বাড়বে, কোন ধর্মের লোক সংখ্যায় কমবে। কিন্তু স্যার, আপনি বা আপনার ডিপার্টমেন্ট বা আপনার মন্ত্রিসভার সদস্য, আপনার কলিগরা যদি ভালো করে কাজটা করতো, যে কাজটা তার দায়িত্ব, যার জন্য ভোট পেয়েছেন, তাহলে হয়তো আজকে এই সমস্যাটা খানিকটা সামলানো যেত। কিন্তু ওই যে বললাম, আপনার কার দুর্ভাগ্য কোন ধর্মে জন্মে, কার দুর্ভাগ্য কোন ধর্মে না জন্মে, এবং কে সংখ্যায় বেড়ে যাবে কিভাবে, এই হিসেবটা করতে আপনি বেশি ইন্টারেস্টেড রিসেন্টলি বলে মনে হচ্ছে। ফিরহাদ হাকিম স্যার, আপনাকে বলছি, প্রথমেই শুনবো ফিরহাদ হাকিম বাবু কি বলেছেন। খুব গুরুত্বপূর্ণ তিনি বাইট দিয়েছেন একটি এই বিষয় নিয়ে, তারপর আসবো আলোচনা। কি বলেছেন? স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী। সুকন্যাদি, প্রথমেই আপনার কাছে যাব। ফিরহাদ হাকিম বলছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, হতে পারে টেকনিক্যাল তিনি আমার থেকে ভালো বোঝেন, কারণ তিনি এই ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন। কিন্তু আপনি টাকা দিয়ে ইনভেস্ট করে, সারা জীবনের টাকা লোকে ইনভেস্ট করে বাড়ি কেনে। গতকাল শুনলাম, তার আগের দিনও শুনলাম যে বাড়ি কেনার আগে দেখে নিন যে কোনো পারমিশন আছে কিনা, সেই বাড়ির পারমিট আছে কিনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা বাড়ি, একটা গোটা বহুতল তৈরি হয়ে যাচ্ছে, বহুদিন ধরে তৈরি হচ্ছে, তার পারমিশন আছে কিনা, তার সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, এটা আমার দেখার দায়িত্ব না আমি যাকে ভোট দিয়ে দায়িত্বে বসিয়েছি সেই কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মেয়রের দেখার দায়িত্বটা কার? সবটাই কি আমার দায়িত্ব? প্রথমে আমি একটা কথা বলতে চাই, একটা বিল্ডিং ডিপার্টমেন্টের একটা আইন আছে। যখনই আমরা কোনো বাড়ি কিনতে চাই, বিল্ডিং ডিপার্টমেন্টের আইন অনুযায়ী বারবার করে আমাদের বলতে হয়, এবং আজকে সকালবেলা এই নিয়ে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাই না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে বলতে হয় যে সেই বিল্ডিংয়ের সিসি আছে কিনা, যে কমপ্লিশন সার্টিফিকেট, সেই বিল্ডিংটা প্রপারলি স্যাংশনড কিনা, এগুলো প্রত্যেকের দেখে নেওয়া উচিত। এবং আমরা দেখছি কলকাতা শহরে হু করে যেরকম জনসংখ্যা বাড়ছে, সেরকমই আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো হু করে বেড়ে উঠছে। আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো আমরা জানি যে কিছু অসাধু ডেভেলপার, নট প্রোমোটার, এখানেও জানতে হবে। এখানে কিন্তু প্রোমোটার্স অ্যাক্ট আছে, প্রোমোটার এবং ডেভেলপারের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। আমরা দেখি বাড়িগুলো উঠছে, আমরা দৌড়ে যাই, কম পয়সায় পেয়ে যাই, কিনে নিই। আমরা সেখানে সিসি বিচার করি না, স্যাংশন প্ল্যান আছে কিনা বিচার করি না, এবং সেই প্রোমোটার বা ডেভেলপার যে আছে, নট প্রোমোটার, ডেভেলপার যে আছে, সে সঠিক কিনা, তার কাজ কীরকম, সেগুলো আমরা বিচার করি না। কনস্ট্রাকশন হচ্ছে, আমরা কম পয়সায় কিনছি, এটা কি অনেকটা রংফুলি গেইন করছি, রংফুলি লস করছি। সেখানে মেয়র বা ডিপার্টমেন্টের বা অন্যান্য যারা মেয়র পরিষদ আছেন বা কাউন্সিলর, ওনাদের কাছে যখন কমপ্লেনটা যাচ্ছে যেখানে একটা আনঅথরাইজ হচ্ছে, ওনারা দেখছেন কিন্তু বিল্ডিংটা কি মেটেরিয়ালের তৈরি, তার সিসি আছে কিনা, প্রত্যেকটা কিন্তু সাধারণ নাগরিক, আমরা যারা কিনতে যাচ্ছি তাদের অনেক ভালোভাবে বিচার করে করা উচিত। আর কিছু অবশ্যই, আর কিছু ডিপার্টমেন্ট একেবারেই দোষী নয়, সেটা আমরা বলছি না। আমি অ্যাডিশনালি একটা কোশ্চেন করে দিচ্ছি, আমি যেটা শুরুতেও বলছিলাম, দেখা তো জরুরি বটে। আমি টাকা দিয়ে একটা বাড়ি কিনছি, সেই বাড়ির সিসি আছে কিনা, সেই বাড়ির পারমিশন আছে কিনা, আমার অ্যাডিশনাল কোশ্চেন। আমি আঙুল দেখাবো অন্য লোকের দিকে, কিন্তু আমার অ্যাডিশনাল কোশ্চেন, যদি আজকে আমার এই বিল্ডিং এর পাশের একটা জমিতে একটা বহুতল তৈরি হয়, সেই বহুতলটা তৈরি লোকাল পুলিশ, কাউন্সিলর, প্রশাসন, সরকারি ব্যবস্থা সবকিছু চোখ এড়িয়ে হয়ে গেল, শুধু দায় হলো যে কিনছে তার। এটা কি করে হতে পারে? তাহলে আমি ভোট দিচ্ছি কেন? তাহলে আমি ট্যাক্স দিচ্ছি কেন? তাহলে আমি পুলিশ ব্যবস্থা আমার রাজ্যে রয়েছে কেন? তাহলে কাউন্সিলর রয়েছেন কেন? তাহলে পুরমন্ত্রী, মেয়র রয়েছেন কেন? সেরকমই আমরা রেলের টিকিট কাটছি,
রেল দুর্ঘটনার শিকার হচ্ছি, কিন্তু মন্ত্রীর কোনো দায় নেই। না, অবশ্যই দায় জীবন আছে। নিয়ে যেখানে 100% দায় আমরা আছে। মন্ত্রীর দিকে কিন্তু একদম আঙুল তুলি, আমরা রিপাবলিকে আঙুল তুলি এবং মানুষের আঙুল তুলতে, যদি রেল নিয়ে রেল কোনো দুর্ঘটনা হয় তাহলে মন্ত্রীর তোমরা দায়িত্ব রেল নিয়ে রয়েছে। রেলের পরপর যে দুর্ঘটনাগুলো ঘটছে কোনো রকম অনুষ্ঠান করা অবশ্যই অনুষ্ঠান হয়েছে, আমি আপনাকে লিংক পাঠাবো। রেলমন্ত্রীর দায়িত্ব নেই? রেলমন্ত্রীর কেন দায়িত্ব নেই? আমরা রেলমন্ত্রীকে, এমনকি রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক টিভিতে টানা 3 দিন ধরে শো হয়েছে ট্রেন দুর্ঘটনার পথে। আমার প্রশ্ন হচ্ছে রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীকে প্রশ্ন করব অবশ্যই। যদি কোথাও কোনো দুর্ঘটনা হয় সেখানের যে দায়িত্ব আছে ভোটপ্রাপ্ত, আমি সেটা নিয়ে মণিকাঞ্চন দার কাছেও যাব, সেটা প্রশ্ন করবই। আমার প্রশ্ন হচ্ছে ফিরহাদ হাকিম বাবু, মণিকাঞ্চন দা, ফিরহাদ হাকিম বাবু বলছেন কোন ধর্ম বেড়ে গেলে ভালো, কোন ধর্ম কমে গেলে ভালো, কোথায় দুর্ভাগ্য কার দুর্ভাগ্য নেই, কিন্তু এই হেলে যাচ্ছে বাড়ি, তার সমস্ত দায়িত্ব হচ্ছে যে কিনছে তাকে দেখে নিতে হবে সবটা। তার তো দায়িত্ব আছেই, কিন্তু তার দায়িত্বতেই শেষ, আর কারুর দায়িত্ব নেই। তাহলে বাকিরা কি করছে? আর আপনার মনে হয় না রাজনৈতিক যোগ আছে? হ্যাঁ, আপনার কাছে আবার আচ্ছা ঠিক আছে, 10 সেকেন্ডে শেষ করুন, তারপর মনে সব সময় না সকাল থেকে লোককে আমরা যখন সুপ্রভাত বলে কোনো অনুষ্ঠান শুরু করি, সেখানে রাজনৈতিক তরজা থাকে, কিন্তু রাজনৈতিক তরজার বাইরেও কিছু কিছু থাকে। এবং সেখানে আমি যেটা ডিপার্টমেন্টের কথা বলছিলাম, আমরা দেখি কোনো একটা কমপ্লেন যখন সেখানে গেল, কর্পোরেশনে হোক, মিউনিসিপ্যালিটিতে গেল, যে এখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে, আমরা একটা কমপ্লেন করলাম, দেখলাম ডিপার্টমেন্টের কিছু ইঞ্জিনিয়ার আছে, তারা ইঞ্জিনিয়ার আছে, তারা সাধু হোক অসাধু হোক, তাদের ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিচ্ছি না, তো দায়িত্বটা তাদের ওপরেও বর্তায়। তবে এটুকু আমি বলবো, তাদের চরম শাস্তি হওয়া দরকার। বিষয় যেটা হচ্ছে, আমরা তৃণমূল জামানায় কতগুলো নতুন নতুন শব্দবন্ধনীর সাথে পরিচিত হয়েছি, যেমন স্কোয়ার ফিট কাউন্সিলর, ফ্লোর মিনিস্টার। স্কোয়ার ফিট কাউন্সিলর আছে আমাদের নর্থ ক্যালকাটাতেই আছে, ফ্লোর মিনিস্টার আছে আমাদের আশেপাশেই আছে, ঘুরে বেড়ায়। আর তারপরে আমরা এটাতে গ্যারেজ কাউন্সিলর, মানে আপনি ফ্ল্যাট একটা বিল্ডিং বানান, তার নিচে ওই কাউন্সিলরের একটা জায়গা ছেড়ে দিতে হবে গ্যারেজ করার জন্য, সাউথ ক্যালকাটায় আছে গ্যারেজ কাউন্সিলর, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না। অর্থাৎ এই যে নতুন নতুন শব্দবন্ধনী তৈরি হয়েছে। আজকে যে বিষয়টা তুলে ধরলো যে যারা কনজিউমার আছে, যারা কিনছে, তারা, আমরা এই যে স্লাইন নিয়ে প্রসূতি মৃত্যু হলো, আজকে তোলপাড় হচ্ছে, তাহলে যখন স্লাইন দেওয়া হবে তখন কি রোগী জিজ্ঞেস করবে আগে সার্টিফিকেটটা দেখাও, এর ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি স্লাইনটা নেবো? এরকম তো জেনারেলি হয় না। হয়তো কথা বলার জন্য ঠিক আছে, যারা লেম্যান, যারা সাদা, এক মিনিট দিদি, আপনার সময়, রুলস তো এটা রুলস নয় যে তুমি 3 তলা বাড়ির পারমিশন নিলে সেই বাড়িটা কি করে 5 তলা হয়ে গেল, কাউন্সিলর সামনে দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছে না, এটা রুলস? এটা কি রুলস? যেখানে ভরা জমি ভরাট করা হচ্ছে এটা রুলস, এবং যেখানে দুটো বাড়ির মধ্যে 4 দিকে 2 ফুট করে পারমিশন হয়েছে একরকম, বাড়ির 4 দিকে 2 ফিট করে বেড়ে গেল, মানে কতটা স্কোয়ার ফিট বেড়ে গেল, এটা কি রুলস? বা কাউন্সিলর তো ওখানে রয়েছে, যারা পারমিশন দিচ্ছে তারা তো ওখানে রয়েছে। সমস্ত দোষ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে, আর তোমরা হচ্ছে নির্দোষ, একদম দুধে ভাতে ছেলে, তোমরা কিচ্ছু জানো না, এরকম